সালাম আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়। মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। বাংলাদেশের প্রাণ আজ 24-এর শহীদদের কোরবানির ভেতর দিয়ে মুক্তি খুঁজছে। আর 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত। যাবে হয়তো তাদের জীবন, তবুও আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। বাংলাদেশের শুরুর বিন্দু অন্তবিন্দু নয়। 47 হয়ে 71 থেকে 24-এই শেষ নয়। ইতিহাস এখনো অপেক্ষামান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ভিডিওর শুরুতে এই যে আমি স্টেটমেন্টটি দিলাম, এটি কিন্তু আমার স্টেটমেন্ট নয়। আমাদের প্রধান উপদেষ্টার, যিনি মাস্টার মাইন্ড রয়েছেন এবং বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজুল আলম, রিসেন্টলি পুরো অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্ক্রিনে নিশ্চয়ই আপনি দেখছেন এই ম্যাপটি প্রকাশ করে তিনি এই স্টেটমেন্ট দিয়েছেন। এবং এটা কিন্তু ভারত এবং বাংলাদেশের যে উত্তেজনার পারদ, সেখানে নতুন করে আবার ঘি ঢেলেছে। যদিও বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের তোপের মুখে জনাব উপদেষ্টা তার যে পোস্টটি রয়েছে মাত্র 2 ঘন্টার মধ্যে সরিয়ে নিয়েছেন বা ডিলিট করে দিয়েছেন, তবে এটার প্রশ্ন এবং বিতর্ক কিন্তু প্রচন্ডভাবে বাংলাদেশে ছড়িয়ে গেছে যে একটি দায়িত্বশীল কূটনীতিক পর্যায় থেকে, বিশেষ করে তিনি বাংলাদেশের উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার অবস্থানে রয়েছেন, একটি দায়িত্বশীল পদ থেকে তিনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কি করে দিতে পারেন, সেটা নিয়ে কিন্তু শুরু হয়েছে তুমুল বিতর্ক। আমাদের বাণিজ্য উপদেষ্টা যখন সরাসরি স্টেটমেন্ট দিচ্ছেন যে মূল্যস্ফীতি কমানোর জন্য এবং সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য, দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ভারত থেকে আলু সহ বিভিন্ন জিনিস আমদানি ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ দ্বিপাক্ষিকভাবে সাধারণ মানুষের জীবনযাপনের বিষয়টা চিন্তা করতে হবে। তারা আসলে কি করছেন, কিভাবে খাচ্ছেন, কিভাবে খাবেন, সেই বিষয়ে চিন্তা করতে হবে এবং এটা বাণিজ্যের অংশ। আর এই জন্যই কিন্তু স্থিতিশীলতা দরকার। এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউতে আর একজন উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তার এই মন্তব্য দুই দেশের সম্পর্কে আবার কিন্তু ফারাক তৈরি করেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা একটা রাজনৈতিক হাতিয়ার, যেটা ভারতের রাজনৈতিক দলের মানুষরাও ব্যবহার করেন, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও ব্যবহার করেন। তবে সরকারের দায়িত্বশীল পদে যারা থাকেন তারা কখনোই কিন্তু এই ধরনের বক্তব্য দেন না, কারণ এটা একটি দেশের পয়েন্ট অফ ভিউ বা সরাসরি তাদের দেশের নীতি নির্ধারক হিসাবে ধরা হয়, যেটা বৈশ্বিক কূটনীতিতে পরিস্থিতি আরো জটিল করে তুলে এবং সরাসরি সংঘাতের দিকে কিন্তু নিয়ে যায়। এখন একটা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক কূটনীতি এবং দুই দেশের সম্পর্ককে আরো জটিল এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এমনটাই বলছেন এবং সবাই পরিষ্কারভাবে বলেছেন যে এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য দায়িত্বশীল পদ থেকে দেওয়া যায় না। এবং বিষয়টিকে কেন্দ্র করে বাংলাদেশের যারা প্রবীণ সাংবাদিক রয়েছেন তারাও কিন্তু একে একে মুখ খুলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে বাংলাদেশের প্রবীণ সাংবাদিক এবং নিরাপত্তা বিশ্লেষক জনাব শাহেদ আলম তার ফেসবুক স্ট্যাটাসে কি লিখেছেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন যে জনাব মাহফুজ আলম বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক এক সরকারি চরিত্র। তার অতি দ্রুত পদত্যাগ করা উচিত অথবা তাকে বরখাস্ত করাই সমাধান। পাকিস্তানের মতো দেশ নিজেকে উগ্রবাদের দিকে ঠেলে দিয়ে যেইভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাংলাদেশ তার স্ট্র্যাটেজি এবং তার কৌশল বাস্তবায়ন করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ শান্তি চাই, স্থিতিশীলতা চাই, সমৃদ্ধি চাই এবং বিনিয়োগ চাই। আমরা কখনোই পাকিস্তানের মতো হতে চাই না। ভারতের বিরুদ্ধে উত্তেজনা কৃত্রিম ভাবে তৈরি বা এই উত্তেজনাটা যাতে দীর্ঘস্থায়ী ভাবে থাকে, যেটা বাংলাদেশের অর্থনীতি এবং পুরো স্ট্যাবিলিটিকে সরাসরি ধাক্কা দেয়, সেই পরিস্থিতি কৃত্রিম ভাবে কিন্তু তৈরি করার অপচেষ্টা একটা দীর্ঘ সময় ধরেই করা হচ্ছে। যার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ হলো এইভাবে নতুন করে উস্কানি দেওয়া, যে জিনিসটাকে মোটেও কিন্তু বাংলাদেশের কেউ ভালোভাবে নিচ্ছে না। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মন্ডলী রয়েছে তারাও কিন্তু এই জিনিসটার তীব্রভাবে কিন্তু প্রতিবাদ করছে যে তাদের স্ট্র্যাটেজি বা আমাদের উপদেষ্টা মন্ডলীর 90% যে পয়েন্ট অফ ভিউ, সেটা এই মাহফুজ আলমের যে স্ট্যাটাস রয়েছে তার একেবারে বিপরীত। বাংলাদেশ কোনো দেশ দখল করতে চায় না এবং নিজের ভূখণ্ড সম্পর্কে কোনো ছাড় দিতেও চায় না। যেমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে থেকে এই ধরনের বক্তব্য বাংলাদেশের বিনিয়োগ এবং সার্বিক স্ট্র্যাটেজিতে শুধু বড় ধরনের ধাক্কা দেয়নি, বৈশ্বিকভাবেও কিন্তু বাংলাদেশকে উগ্রবাদের একটা উত্থান হিসাবে পরিচয় করিয়ে দিতেও কিন্তু নিয়ামক
নিয়ামক হিসেবে কাজ করছে। দেখুন, পৃথিবীর বহু দেশ প্রচেষ্টা করছে বাংলাদেশকে একটি জঙ্গিবাদের দেশ হিসাবে পরিচিত করার জন্য, আর এর মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্প তারা নিয়ে যেতে পারবে এবং নতুন বিনিয়োগ আসবে না। পুরো বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যেহেতু একজন দায়িত্বশীল ব্যক্তি এই কথা বলেছেন, আমি, আপনি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বললে কিন্তু কোনো অসুবিধা ছিল না। যেহেতু সরকারে রয়েছেন এমন দায়িত্বশীল ব্যক্তি এমন বক্তব্য দিয়েছেন, এই বিষয়টা সরাসরি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিতেও কিন্তু আঘাত এনেছে এবং তারাও এই বিষয়ে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ভারতের একটি গ্রান্টার, ভারতকে গ্রান্টি দিয়েছে যে তার ভেতর কোনো আক্রমণ যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিহত করবে। এমত অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে সরাসরি বাংলাদেশের উপদেষ্টার এই নতুন বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় যে এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আসলে কি ভাবছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের যে পেন্টাগনের মুখপাত্র রয়েছেন মিস্টার ম্যাথিউ মিলার, তাকে সরাসরি প্রশ্ন করেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশকে যুক্ত করে একটি ম্যাপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত একটি পোস্ট দিয়েছেন। এই ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে। একজন পার্টনার হিসেবে, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টি উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করছে কিনা যুক্তরাষ্ট্র, এই বিষয়ে প্রশ্ন করা হয়। ম্যাথিউ মিলার সরাসরি এই বক্তব্যের কোনো উত্তর দেননি। তিনি বলেছেন এই ধরনের পোস্টে তিনি অবগত নন। তিনি তার প্রশাসনিকভাবে বিষয়টা দেখবেন এবং দেখার পর পরবর্তী সময় হয়তো মন্তব্য করবেন। দেখুন, যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই এই অঞ্চলের ভেতর একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, আর এর জন্য বাংলাদেশ সহ এই অঞ্চলের ভেতর উগ্রবাদের উত্থান হয়েছে সেটা প্রমাণ করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যুক্তরাষ্ট্রের এই অপচেষ্টায় আমাদের নিজেদের এই বক্তব্য আমাদের নিজেদেরই কিন্তু উগ্রবাদ হিসেবে দাঁড় করছে, যেটা আমাদের বিনিয়োগের জন্য, আমাদের ভবিষ্যতের যেই প্রজন্ম রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য একটা বড় বাধা। কারণ পৃথিবীর কোনো দেশে এমন কোনো দেশে বিনিয়োগ করতে চাইবে না যে দেশের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তি ভারতের আরএসএস কিংবা পাকিস্তানের উগ্রবাদের মতো দৃষ্টিভঙ্গি রাখে। দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির এই বক্তব্য সেই দেশে বিনিয়োগ আনবে না। যেই জায়গায় আমাদের অর্থ উপদেষ্টা সরাসরি বলেন যে বাংলাদেশে এখন আর বিনিয়োগ আসার সম্ভাবনা নেই, স্থানীয় যারা রয়েছেন তাদের বিনিয়োগ করতে হবে, বিদেশি বিনিয়োগ আসবে না। বঙ্গোপসাগরে লোভনীয় প্রস্তাব দিয়ে গ্যাস উত্তোলনের দরপত্র আমরা দিচ্ছি, একটি দেশও আগ্রহ দেখায়নি, একটি কোম্পানিও আগ্রহ দেখায়নি। এলএনজি ক্রয়ের জন্য দরপত্র দিয়েছি, একটি পক্ষ অংশগ্রহণ করেনি, কোনো দামই দেয়নি। বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতা এই জায়গায় দাঁড়িয়েছে। এমত অবস্থায় আমাদের বড় স্টেক হোল্ডার চীনের সঙ্গে সম্পর্ক ভালো নেই। সার্বিক দিক বিবেচনায় এখন আমাদের নিজেদের ডিফেন্ড করার ক্ষমতাই অনেকটা দুর্বল। এখন আমরা আগ্রাসীভাবে ঝামেলাকে আরো উস্কে দিচ্ছি। এমন পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের মানুষের মনে প্রশ্নটা জাগাই স্বাভাবিক যে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতার আন্দোলন তাহলে কি রাজনৈতিক হাতিয়ার, যেটা একটা পক্ষ চান যে সব সময় চাঙ্গা থাকুক? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিবেন। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ